নমস্কার, আমি দিশা রয়। আজ আমাদের সাথে রয়েছেন ক্যালকাটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিশিষ্ট রাজনৈতিকবিদ গোপাল সরকার মহাশয়। হয়ে যাক ওনার সাথে কথোপকথন। নমস্কার, আমি বরানগর থেকে গোপাল সরকার, ওই পেশায় অ্যাডভোকেট। নমস্কার। রাজনীতিতে অ্যাডভোকেটের কি ভূমিকা? সারা বিশ্বে প্রায় 300-র উপর দেশ আছে। এই দেশগুলো গণতান্ত্রিকভাবে পরিচালনা করা হয় এবং বহু জায়গায় প্রজাতন্ত্রও আছে, কিন্তু ভারতবর্ষে গণতন্ত্র আছে, প্রজাতন্ত্র আছে। এটা কেবলমাত্র ভারতে আছে। তো আমি ভারতের প্রেক্ষাপটে বলছি, আমরা মোনার্কিজম বিশ্বাস করি না বা মোনার্কিজম আমাদের নেই। মোনার্কিজম বলতে রাজতন্ত্রকেই আমরা বোঝাই, কিন্তু গণতন্ত্র আর প্রজাতন্ত্রকে রক্ষা হয় সংবিধানের মাধ্যমে। সংবিধান কোডিফাইড এবং সেখানে আমাদের যে বিভিন্ন আইন যে ধারাগুলো যেগুলো আছে, সিভিল, ক্রিমিনাল এবং অন্যান্য যেগুলো আছে, সবটাই ল ভিত্তিক, অর্থাৎ কোডিফাইড, আইন ভিত্তিক, নিয়ম ভিত্তিক। নিয়মের বাইরে কিছু হয় না। অতীতে রাজারা বা অন্য কেউ যেটা বলতেন সেটাই আইন ছিল, কিন্তু গণতান্ত্রিক কাঠামোকে ঠিক রাখতে গেলে বা গণতান্ত্রিক কাঠামোতে দেশকে পরিচালনা করতে গেলে প্রত্যেক দেশের নিজস্ব সংবিধান আছে। আর সেই সংবিধানকে কেন্দ্র করে যে আইনগুলো আছে, সে আইনগুলো কেবলমাত্র আইনজীবীরাই ভালোভাবে জানতে পারেন, কারণ এর যখন স্ট্রাকচারাল অর্থাৎ তার এডুকেশন যে চ্যাপ্টারটা, সেখানে পুরো কমপ্লিট করে দেওয়া হয়। সর্বক্ষেত্রেই আইনজীবীদের দরকার। সুতরাং দেশ চালাতে গেলে দেশের যারা নেতা আছেন বা মন্ত্রী আছেন, তাদের সবসময় আইনজ্ঞদের পরামর্শ নিতে হয়। এই ক্ষেত্রে কোথাও অনেকটা সুবিধাও পাওয়া যায়, আবার কোথাও খানিকটা অসুবিধাও হতে পারে। কিন্তু যদি রাজনৈতিকবিদ নিজের আইনজ্ঞ হয়ে থাকেন বা আইন নিয়ে পড়াশোনা করে থাকেন, চর্চা করে থাকেন, তাহলে যে কোনো বিষয়ের উপরে সমাজ সংস্কারের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে কিংবা কালচারাল বা এনি প্রবলেম, সেই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আইনটাকে সামনে রেখে, এবং বিশেষ করে এটা যখন বিদেশের সঙ্গে চুক্তি হয়, সেটা দু দেশের মধ্যে চুক্তি হতে পারে বা বহু দেশের মধ্যে চুক্তি হতে পারে, এই চুক্তিগুলোও কিন্তু আইন কোডিফাইড থাকে। তো সুতরাং সর্বত্রই কিন্তু আইনটা রয়েছে। তো সেক্ষেত্রে আইনজ্ঞ একজন ব্যক্তি যদি রাজনীতিবিদ হন, তাহলে তার পারফরমেন্স অনেক ভালো থাকে, ক্লিয়ার থাকে, শার্পনেস থাকে, এবং বস্তুতপক্ষে দেশটা যাতে রসাতলে না যায়, দেশটা যাতে শেষ না হয়ে যায়, দেশের সাংস্কৃতিক উদ্ধারের জন্য আইনজ্ঞদের একটা বিশেষ ভূমিকা আছে। তাই আমার মনে হয় যে রাজনীতিবিদ যারা আছেন, তাদের আইনের মোটামুটি বিজ্ঞ হওয়া দরকার। আর সেখানে যদি আইনজ্ঞ তিনি যদি রাজনীতিবিদ হন, তাহলে এর সাফল্যটা খুব চূড়ান্তভাবেই পাওয়া যায়। স্যার, 2026-এ পশ্চিমবঙ্গ ইলেকশনে কনস্টিটিউশন কতটা সুরক্ষিত থাকবে? পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর যতগুলো নির্বাচন হয়েছে, দু একটা নির্বাচন বাদ দিয়ে সবকটা নির্বাচনই প্রহসন হয়েছে। সংবিধান বা কনস্টিটিউশনের প্রিয়াম্বলেই আমাদের ডেমোক্রেটিক রাইট এবং রিপাবলিক রাইটের কথা বলা আছে। আমার গণতান্ত্রিক দেশে আমি আমার নিজের ভোট দেব এবং আমি আমার দেশের নেতা নির্বাচন করব। এই রাইটটা ভারতবর্ষের বৈধ ভোটারদের ফান্ডামেন্টাল রাইট এবং কনস্টিটিউশনাল রাইট। এই রাইটকে কেউ খণ্ডন করতে পারে না। সংবিধান অনুযায়ী যে সমস্ত রাজ্যে ভোট হয়, বহু রাজ্যে প্রহসনটা দেখা যায় না। অতীতে বিহারে যেসব নির্বাচনগুলো হতো, সেখানে ভোট লুট, ব্যালট বাক্স ভেঙে দেওয়া, বোমাবাজি, একজনের ভোট আরেকজনে দেওয়া, হাতে কালি লাগিয়ে দেওয়ার পরেও ভোটার ভোট দিতে পারে না, অন্য কেউ টিপে দিচ্ছে, অর্থাৎ অশান্তি লেগেই থাকতো। কিন্তু এবারের যে নির্বাচন হলো, শান্তিপূর্ণ নির্বাচন, এবং কোথাও বোমা পড়েনি, গুলি চলেনি, কেউ মারা যায়নি। তো বলতে গেলে বিহারের ভোটটা প্রায় কনস্টিটিউশন অনুযায়ী হয়েছে।
আমরা আশা করছি পশ্চিমবঙ্গে এটা হবে, কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘদিন এখানে ভোটে প্রহসন হয়, প্রক্সি ভোট, অর্থাৎ একজনের ভোট আরেকজনে দিয়ে যায়, মৃত ভোটারের ভোট দেয়া হয়, যারা এলাকা ছেড়ে চলে গেছে, ভোটার লিস্টে নাম আছে, তাদের হয়ে অন্য কেউ ভোট দিয়ে দেয়, লাইনে দাঁড়িয়ে আছে ভোটাররা, তাদেরকে সরিয়ে দেওয়া হয়, তাদের উপরে লাঠিচার্জ হয়, বোমাবাজি হয়, কোথাও খুন হয়। এইটা পশ্চিমবঙ্গের নির্বাচনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এটা সম্পূর্ণরূপে কনস্টিটিউশন বিরোধী। নির্বাচন কমিশন চেষ্টা করছেন, এসআইআর সম্পন্ন হলো, এসআইআর এর মাধ্যমে বহু মৃত ভোটার, অন্য জায়গায় চলে যাওয়া ভোটার বা একাধিক জায়গায় নাম থাকা এই সমস্ত ভোটার সংখ্যা বাদ হয়েছে এবং বর্তমানে এই 15ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জায়গায় যে নির্দিষ্ট প্রায় 1.5 কোটি ভোটার, তাদের পর্যবেক্ষণ হচ্ছে এবং এর আগে এই পশ্চিমবঙ্গে প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে, যেগুলোকে আমরা অবৈধ ভোটার বলি। বৈধ ভোটারদের মাধ্যমে আরও কড়াভাবে যদি বেশ কিছু নিয়ম পশ্চিমবঙ্গে পরিবর্তন করা দরকার, যে ভোট কেন্দ্রে অন্ততপক্ষে 6 জন করে সেন্ট্রাল ফোর্স থাকা, বাইরের যে ক্যাম্পগুলোতে 144 ধারা জারি করে দেওয়া, নির্দিষ্ট জায়গায় 2 জন 3 জনের বেশি যাতে না থাকতে পারে, এবং সাধারণ মানুষের উপরে যদি এই সেন্ট্রাল ফোর্সের উপরে ভরসা আসে তাহলে মানুষ নিচে নেমে আসবে। আর এবার তো নির্বাচন কমিশন, যেটা এতদিন ধরে যারা হাই রাইজে থাকে তারা ভোটই দিতে পারতো না, তাদের তালা বন্ধ করে দেওয়া হতো, এবার হাই রাইজে যেখানে 250 ফ্ল্যাট আছে কিংবা 500 কাছাকাছি ভোটার্স আছে, সেখানেও ভোট কেন্দ্র খোলা হচ্ছে। আশা করা যাচ্ছে যে মোটামুটি সংবিধান মেনেই একদম ভালোভাবে ভোটটা হবে, কিন্তু বর্তমান শাসকে যারা আছেন তারা কোনো অবস্থাতেই ভোটটাকে সম্পূর্ণভাবে স্থিতিশীলভাবে অর্থাৎ ঝামেলাহীনভাবে করবে বলে মনে হয় না। তার জন্য নির্বাচন কমিশন কনস্টিটিউশনের যে ধারাগুলো আছে, কনস্টিটিউশন যে অধিকার দিয়েছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন সেই আর্টিকেল মেনেই ভোট করাবার চেষ্টা করবে, তার অধিকার আছে। এবং মানুষও চাইছে, আপামর পশ্চিমবঙ্গের জনসাধারণ চাইছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, রক্তপাতহীন নির্বাচন হোক, যেখানে গুলি চলবে না, মানুষে মানুষে হানাহানি হবে না। আমি সকালবেলা ভোট দিই কি বিকালবেলা ভোট দিই কি দুপুরবেলা ভোট দিই, আমি নিজের ভোট নিজে দিতে পারবো। যারা বয়স্ক আছেন 80 বছরের ওপরে, তারা বাড়িতে বসেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। যারা মেডিকেলি বা অন্যান্য বিষয়ে যদি ভোট কেন্দ্রে না যেতে পারেন, তাহলে তারা আগে থেকেই যদি জানান, তাহলে বাড়িতেই সেই ভোট নেওয়ার ব্যবস্থা হচ্ছে। মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা শোধরাবার জন্য নির্বাচন কমিশন কনস্টিটিউশনকে সামনে রেখে খুব শক্ত পদক্ষেপ নিচ্ছেন।